সামনে থেকে রাক্ষসী চিৎকার করে বলে, দীননাথ, সত্যিটা বল দীননাথ, মরার আগে এবার তো অন্তত সত্যি কথাটা বল। পাতলা রাতে রাক্ষসী গল্পটি আপনারা শুনুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু আপনাদের মতামত জানাবেন। আর সাথে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না, যাতে ওরাকারা চ্যানেলের সমস্ত নোটিফিকেশন ঠিক সময় আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আসুন আর দেরি না করে শুনে নিই আরেকটি দুর্ধর্ষ গল্প, পাতলা রাতে রাক্ষসী। আকাশ ছিদ্র হয়ে বাড়ি ধারা নেমে আসছে এই মুহূর্তে। আশেপাশে একের পর এক বাজ পড়ছে, সাথে সাথে আকাশের বুক চিরে আসছে সাদা আলোর একটা ঝলকানি। কান ফাটানো মেঘের গর্জনে পোস্টমাস্টার বিপিনে সাইকেল চালিয়ে নিয়ে যেতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। মাঠের মধ্যে বৃষ্টির ফোঁটাগুলো জামা ভেদ করে বাবলার কাঁটার মতন গায়ে বিঁধছে। তবুও সে কোনো ক্রমে বাঁচে কি মরি করতে করতে কাঁদার মধ্যে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছে। মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, কোন অলক্ষণে যে এই সন্ধ্যার সময় চিঠি বিলি করতে বের হলাম। আগে যদি জানতাম মাঠের মধ্যে এসে এরকম অবস্থা হবে, কখনোই সন্ধ্যায় বেরোতাম না। এবার কোনো রকমে দ্রুত মাঠটা পার করতে পারলে একটু রক্ষে। বলে আবার সাইকেলে প্যাডেল করতে থাকে বিপিন। কিন্তু সে বেশি দূর যেতে পারে না। তার আগেই রাস্তার মধ্যে কাঁদার ভেতরে তার সাইকেল আটকে যায়। সে মুখে একটা কুৎসিত শব্দ উচ্চারণ করে, তারপর সাইকেল থেকে নেমে বিড়বিড় করে বলে, এবার এই অন্ধকারের মধ্যে এইভাবে কি করা যায়? কিছুই তো দেখতে পাচ্ছি না, বাতিটাও সঙ্গে আনিনি, কি হবে কে জানে। বিদ্যুৎ ঝলকানের আলোতেই বিপিন কাদার মধ্যে থেকে তার সাইকেলটা তোলে। মনে মনে সিদ্ধান্ত নেয় এবার সে সাইকেলটা হাতে করে নিয়ে যাবে। এই দুর্যোগের মধ্যে সাইকেল চালালে পরে তার হাড়গোড় একেবারে এক হয়ে যাবে, একটাও আস্ত থাকবে না। যেই কথা সেই কাজ। বিপিন তার সাইকেলটি তুলে ঠেলতে ঠেলতে চোখ কান বাঁচিয়ে সামনে এগিয়ে চলে। বৃষ্টির ফোঁটা কাঁটার মতন গায়ে বিঁধছে, তবুও সে থামছে না। এখানে আশেপাশে কোনো বাড়ি ঘরও নেই, থাকলে তো তার নিচে আশ্রয়টা নিতে পারত সে। কিন্তু ফাঁকা মাঠে গাছপালা ছাড়া কিছুই আর নেই, আর গাছের নিচেও দাঁড়ানো যাবে না। কখন বাজ পড়ে তার তো ঠিক নেই। তাকে যে করেই হোক গ্রামের মধ্যে পৌঁছতেই হবে, আর সেই জন্যেই সে কাঁদার মধ্যেও সজোরে পা চালিয়ে এগোচ্ছে। কিছু দূর এসেছে, হঠাৎ করেই বিপিনের কানে অদ্ভুত একটা শব্দ ভেসে আসে। তার মনে হয় কেউ কাঁদার মধ্যে পা ফেলে তারই দিকে দৌড়ে আসছে। এই একাকী রাস্তায় হঠাৎ কারোর দৌড়ে আসার শব্দ কতটা যে অদ্ভুত ও ভয়ঙ্কর তা বলে বোঝানো ভারী মুশকিল। বিপিনেরও সারা শরীর ভার হয়ে যায়, সাইকেল নিয়ে আর হাঁটতে পারে না। এক জায়গায় সাইকেল থামিয়ে ঢোক গিলে সে বলল, কে 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 দৌড়ে আসছো এদিকে? সামনে থেকে কোনো জবাব আসে না। দৌড়ানোর শব্দের সাথে একটা কর্কশ হাসির শব্দ ভেসে আসে, আর সেই মুহূর্তেই
অন্ধকারের মধ্যে একজনের সাথে ধাক্কা লাগে বিপিনের। বিপিন ধপ করে কাঁদার মধ্যে পড়ে যায়, ব্যথায় চিৎকার করে ওঠে। সাথে সাথেই শুনতে পারে অন্ধকারের মধ্যে কেউ একজন কাঁদতে কাঁদতে বলছে, কে সামনে? আমার পথ আগলে রেখেছো কেন? ও আসছে, ও আমাকে শেষ করে দেবে। না না না, ও আমাকে শেষ করে দেবে। ও কাউকে ছাড়বে না, ও কাউকে ছাড়বে না। কথাটা শেষ হওয়ার সাথে সাথে আবার একটা বিকট হাসির শব্দ ভেসে আসে বিপিনের কানে। হাসিটা সামনের দিক থেকে ক্রমশ তাদের দিকে এগিয়ে আসছে। বিপিনের মুখ দিয়ে টু শব্দ বের হয় না, ভয়ে সেখানেই জমে যায়। অন্ধকার জমে থাকা অদৃশ্য ব্যক্তিটা আবার আর্তনাদ করে কেঁদে কেঁদে বলে, ও আসছে, ছাড়বে না, ও আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না, মেরে ফেলবে আমাকে, ও সবাইকে মেরে ফেলবে। কথাটা বলতে বলতে লোকটা দৌড়ে বিপিনের পাশ কাটিয়ে এগিয়ে যেতে চায়। বেশি দূর যেতে পারেনি, তার আগেই বিপিন শুনতে পারে পেছন থেকে লোকটার গগন বিদারক আর্তনাদ। কেউ কারোর শরীর থেকে মাংসপিণ্ড ছিঁড়ে নিলে সে যেমন চিৎকার করে, এটাও তেমনি। সেই মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। কয়েক সেকেন্ডের জন্য চারপাশ পরিষ্কার হয়ে যায়, আর সেই বিদ্যুৎ ঝলকানির আলোতে যে দৃশ্য বিপিনের চোখে দৃশ্যমান হয়, তাতেই তার সমস্ত ইন্দ্রিয় আতঙ্কে ভয়ে একেবারে কাজ করা বন্ধ করে দেয়। তার চোখের সামনে কেউ যেন কালো চাদরের প্রলেপ দিয়ে দেয়। বাকরুদ্ধ হয়ে মোমের মূর্তির মতন দাঁড়িয়ে থাকে সেখানে। ওই কয়েক সেকেন্ডের আলোতে দেখতে পায় এই বেদ ছড়া গ্রামের লক্ষণ মালকে। তবে সে স্বাভাবিক অবস্থায় নেই। তাকে একজন ভয়ালো দর্শী, কালো কুৎসিত, দীর্ঘ সদন্তধারী, লাল বেরো সাদা শাড়ি পরিহিত এক উন্মুক্ত কেশী রাক্ষসী লক্ষণ মালোর গলা টিপে ধরে শূন্যে ভেসে আছে। তার লাল রক্ত রঞ্জিত চোখ এক দৃষ্টে তাকিয়ে লক্ষণকে নিরীক্ষণ করছে। অথচ লক্ষণের গলা দিয়ে একটা কোনো শব্দ বেরোচ্ছে না। সেই হাতের চাপে তার দম বন্ধ হয়ে আসতে থাকে। চোখের মনে উল্টে সাদা অংশ দেখা যায়। কই মাছের মতন কয়েকবার কান কোমারে, তাতেও সে নিজেকে ছাড়াতে পারে না। সেই মুহূর্তেই ওই রাক্ষসী লক্ষণকে শূন্য থেকে কাদা জলের মধ্যে সজোরে বার কয়েক আছাড় মারে। কাঁটা ছাগলের মতন সে প্রথমে লাফালাফি করেও তারপর শান্ত হয়ে যায়। আর ওই ভয়ঙ্কর দর্শী রাক্ষসী এই দৃশ্য দেখে শব্দ করে হাসতে থাকে। হাসতে হাসতে বলে, কাউকে ছাড়বো না, কাউকে না, সবাইকে শেষ করবো। হ্যাঁ, সবাইকে শেষ করে এই গ্রামের মাটিতেই পুঁতে দেব। সবাইকে শেষ করে দেব। কথাটা বলতে বলতে রাক্ষসী লক্ষণকে কাদা মাটির মধ্যে বুক পর্যন্ত পুঁতে ফেলে। কর্কশভাবে হাসতে হাসতে সে এবার চোখ তুলে তাকায় বিপিনের দিকে। আর ভয়ালো করালিনী দৃষ্টি দেখে বিপিনের আত্মারা পর্যন্ত কেঁপে ওঠে। তার গলা শুকিয়ে যায়। ভয়ে সাইকেল সেখানে ফেলেই সে গ্রামের দিকে প্রাণপণে দৌড় দেয়। সন্ধ্যার সময় ঝড় জল দেখে
বেতছড়া গ্রামের মোড়ল দীননাথ চাটুর্যে তার বাড়ির জানালাগুলো দিচ্ছিল। তার বয়স 50-এর বেশি নয়। বিপত্নিক এক কন্যা ছিল, তাকে অন্য গ্রামে বিয়ে দিয়েছে। এখন তার বাড়িতে সে একাই থাকে। রান্না ও ঘরবাড়ি গোছানোর জন্য এই গ্রামের একটা মেয়ে রাখা আছে। সে দিনের বেলা সব কাজ করে দিয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফিরে যায়। বউ মারা যাবার পর দীননাথ আর বিয়ে করেননি। আসলে যে মৌমাছি একাধিক ফুলের মধু খেতে পছন্দ করে, সে কখনোই একটা ফুলের ওপরে বসে থাকবে না। তাই সে বিয়ে করে নিজেকে এক জায়গায় আবদ্ধ করতে চায়নি। তার চাহিদা মেটাতে সঙ্গতাতীতে গ্রামের অনেক বিধবা নারীও তারা আসলে উপস্থিত হয়। মদ আর নারীতে তখন এই বাড়িটা মজলিসে রূপান্তরিত হয়। আর হ্যাঁ, তার দয়ায় এই গ্রামের অনেকের সংসারে অন্য চলে। তবে আজ আর কোনো আসর জমেনি। ঝড়ের কারণে কেউ ঘর থেকে বের হতে পারেনি। আসলে দীননাথ চাটুর্যে জানালা লাগাতে লাগাতে অনেক বিড়বিড় করে বলছে, এই ঝড় জলের কারণে আজকে আর আসর জমল না। আজ তো আবার অমাবস্যার রাত ছিল, তারপরে এত ঝড় বৃষ্টি। না, লক্ষণ মোটেও ভালো ঠেকছে না। এত নির্জন বাড়িতে একা একা থাকতে খুব কষ্ট হয়। তবে আজকে যদি একটু পারুলের মাটা আসতো তাহলে আমার একটু রাতটা জমেই যেত। কথাটা বলতে বলতে দীননাথ চাটুর্যে তার বাড়ির শেষ জানালাটার কাছে যায়। জানালা বন্ধ করবে তার আগে দীননাথের চোখ যায় বাইরের অশ্বত্থ গাছটার দিকে। তৎক্ষণাৎ বুকের ভিতরটা তার ঠান্ডা হয়ে যায় আর চোখ দুটো বড় বড় হয়ে যায়। সে দেখে একটা মেয়ে মানুষ গাছের ডালে বসে আছে। মুখ দেখা না গেলেও পা দুটো যে তার ঝুলছে সেটা স্পষ্ট দেখা যায়। তবে তার দুটো পা পিছনের দিকে বাঁকানো। বরণের লাল পেরো সাদা শাড়ি, গাছের ডালে বসে কর্কশ শব্দে হাসছে। কিন্তু কে ওটা? এখন এই দুর্যোগের মধ্যে কাছে কি করছে? দীননাথ চাটুর্যে একেবারে থ মেরে দাঁড়িয়ে যায়। তার দেখা ছাড়া আর কিছুই করার নেই। সে বুঝে উঠতে পারছে না কি করবে। ঠিক সেই মুহূর্তেই কেউ যেন তার ঘরের দরজায় জোরে জোরে ধাক্কা দিতে থাকে, সাথে চিৎকার করে বলে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, দয়া করে দরজাটা একটিবার খুলুন। আমাকে একটু ঠাই দিন, নইলে ওই রাক্ষসী আমায় মেরে ফেলবে। মোড়ল মশাই, আরে বাঁচান আমাকে মোড়ল মশাই। কণ্ঠস্বর শুনে দীননাথ ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে সে দরজার দিকে তাকায়। দরজাটা বন্ধ। কি মনে হলো সে আবার অশ্বত্থ গাছের দিকে তাকালো, আর সেখানে তাকাতেই তার চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। ভ্রম মনে করে নিজের চোখ কুঁচলে আবার তাকায়। সে দেখে সেখানে তো কেউই নেই। একটু আগে যে নারী মূর্তিটা গাছে বসেছিল সে তো আর নেই। তবে সে কোথায় গেল? চোখের পলকে সে তো হারিয়ে যেতে পারে না। কথাটা ভাবতেই তার শ্বাস ফুরিয়ে যায়। কোনো রকমে বুক ভরে শ্বাস নিয়ে সে দরজার দিকে এগিয়ে যায়। আবার দরজার ওপাশ থেকে সেই অচেনা কণ্ঠস্বর ভেসে আসে, মোড়লমশাই, মোড়লমশাই বিলম্ব করবেন না, তাড়াতাড়ি দরজা খুলুন, তাড়াতাড়ি। ওই ওই আসছে, এইদিকেই আসছে, ও ছাড়বে না আমাকে। মোড়লমশাই, মোড়লমশাই। দীননাথ চাটুর্যে
দরজাটা খুলে দেয়, আর দরজা খুলতেই দেখে এই গ্রামের পোস্টমাস্টার বিপিন ভয়ার্ত ভেজা শরীরে কাঁপছে, ঠান্ডা কাঁচোমাচো হয়ে দাঁড়িয়ে রয়েছে। কোনো কারণে তার চোখে ভয়ের চিহ্ন সুস্পষ্ট, মৃত লাশের মতন স্থির হয়ে দাঁড়িয়ে আছে। দীননাথ চাটুর্যকে বলে, আরে আরে এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। তা কি হয়েছে তোমার? এত ভয় পেলে কিভাবে? বিপিনের মুখ দিয়ে কোনো কথা উচ্চারিত হয়। সে হন্তদন্ত হয়ে ঘরে ঢোকে, সামনের টেবিল থেকে জলের ঘটি তুলে নিয়ে ঢকঢক করে নিজের গলায় ঢেলে দেয়। তারপর কাঁপা কাঁপা অসংলগ্ন কণ্ঠে বলে, মশাই, রাক্ষসী রাক্ষসী আমার পিছু নিয়েছে, আমার সামনে লক্ষণ মালকে শেষ করেছে। আমাকে ছাড়বে না, আমাকে ছাড়বে না মোড়ল মশাই। কথা মুখেই আটকে যায় বিপিনের। দীননাথ চাটুর্যে নতুন বস্ত্র ও গামছা বারান্দা থেকে এনে এগিয়ে দিয়ে বলে, বিপিন বিপিন বিপিন, একটু শান্ত হও। হ্যাঁ, এক কাজ করো, এই আগে না একটু মাথা গা হাত পা একটু মুছে নাও। আমি জানি কি হচ্ছে। হ্যাঁ, একটু আগেই আমি তার দর্শন করলাম, কিন্তু তবে তুমি ভয় পেও না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। বিপিন মোড়লের কথায় কিছুটা ধাতস্থ হয়। সে দ্রুতই তার গা মুছে ভিজে জামা কাপড় ছেড়ে শুকনো বস্ত্র পরে নেয়। সামনের চেয়ারে গিয়ে বসতেই দীননাথ চাটুর্যে এক কাপ চা এগিয়ে দিয়ে বলে, তুমি কি ওই রাক্ষসীর মুখ দেখেছো বিপিন? কেমন দেখতে সে? মোড়ল মশাইয়ের মুখে এমন কথা শুনে চা পান করতে গিয়েও বেশম খায় সে। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বলে, দেখেছি দেখেছি মোড়ল মশাই, আমি দেখেছি। সে কি বিভৎস কুৎসিত মুখ, কালো কুচকুচে, লাল পেটের সাদা শাড়ি পরা, বড় বড় দাঁত মুখের বাইরে বেরিয়ে আছে। সে এক হাত দিয়ে একটা মানুষকে মাটির মধ্যে থেকে অর্ধেক পুঁতে ফেললো মোড়ল মশাই, মাটির মধ্যে অর্ধেক পুঁতে ফেললো। দীননাথের চোখে মুখে ভয় ফুটে উঠেছে। কিছুক্ষণ আগে দেখা সেই দৃশ্য তার মনে পড়ে। গাছে যে বসেছিল সে তো মানুষ নয়, ওই রাক্ষসী। কিন্তু তার কাছে কি চায় সে? এই অমাবস্যা আর ঝড় বৃষ্টির রাতে কি আবার জেগে উঠেছে সে? দীননাথ কিছু বলার আগেই বিপিন আবার বলে ওঠে, এইসব কি হচ্ছে মোড়ল মশাই? ও ওই রাক্ষসীটা কে? এতদিন গ্রামে এসেছি, কখনো তো এমন কিছু দেখিনি। ওই গ্রামের অভিশাপ। যে অমাবস্যার রাতে এমন ঝড় বৃষ্টি হয়, সেই রাতে সে জেগে ওঠে। প্রতি বছরেই যেদিন এমন তিথি নক্ষত্র পড়ে, সেদিন সারা গ্রাম জুড়ে সে তাণ্ডব চালায়। তুমি এই গ্রামে আসার মাসখানেক আগেই। কি মাসখানেক আগে মোড়ল মশাই? আপনি কি বলতে গিয়ে চুপ করে গেলেন? বলুন না, কি হয়েছিল? দীননাথ চাটুর্যে বুক ভরে শ্বাস নেয়। তার সারা শরীর শিরশির করে ওঠে। বৃষ্টির ঠান্ডা হাওয়া ঘরে ঢুকছে। সে নিজেকে সামলে নিয়ে বলতে শুরু করে, শোনো মন্দির, তুমি এই বেদছড়া গ্রামে আসার আগে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। তাও বছরখানেক হতে চলল। সেবার সেই ভয়ঙ্কর ঘটনার রেশ পুরো গ্রামটায় পড়েছিল। সেবারও ছিল ঠিক এমনই এক অমাবস্যার রাত, আর তার উপরে এইরকমই একটা ভয়াবহ ঝড় বৃষ্টি। সেদিনও চারপাশের মানুষজন ঘর থেকে বের হতে পারছিল না। কালু ঘোষ, সে আমাদের এই গ্রামেই থাকত। তার গেরস্থ বাড়ি
বাড়িতে বউ বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই আছে। আরও আছে গোলা ভরা মজুত করা ধান, পুকুরের মাছ, আর চাষের জমিও কম কিছু নয়। তবে বলতে পারো এই গ্রামে আমার পরে যদি কেউ থাকে সেটা ছিল ওই কালু ঘোষ। তো ঝড় বৃষ্টির সময় কালু ঘোষ তার ওই মাটির আটচালার বড় ঘরের বারান্দায় বসে হুঁকো টানছিল। ওর বাড়ির পাশেই একটা কলা বাগান আছে, সেদিকে তাকিয়েই সে বসে বসে হুঁকো টানছিল। বারান্দা থেকে বসে বসে দেখছিল কলা হয়ে যাওয়া গাছগুলো ঝড়ের দাপটে কলাসহ একে একে করে ভেঙে পড়ছে। জানো, এটা দেখে তার কপালে চিন্তার কাজ পড়ে। কত ক্ষতি না তার হচ্ছিল। ঠিক সেই সময় আকাশে বিদ্যুতের ঝলকানি দিয়ে যায়, আর সেই আলোতে সে স্পষ্ট দেখতে পায় লাল পাড় সাদা শাড়ি পরে কোনো মেয়ে মানুষ কলা বাগানের দিকে ঝড় বৃষ্টি এড়িয়ে হনহন করে এগিয়ে যাচ্ছে। তবে এই ঝড় বৃষ্টির মধ্যে কে ওই বাগানের মধ্যে যাচ্ছে সেটা কিন্তু কালু ঘোষ বুঝতে পারল না। সে ভাবল তার গিন্নি হয়তো রাতের বেলা ওই কলার কাঁদিখানি আনতে যাচ্ছে। তার গিন্নির অমন একটা শাড়িও ছিল, তাই এত জোর করে সে ভাবতে পারছিল। তবে এই দুর্যোগের মধ্যে কলা বাগানে যাওয়াটা যে মোটেও ঠিক হবে না, সেই কথাটা ভেবে সে চিৎকার করে ডাক দেয়, গিন্নি, ও গিন্নি, এই ঝড় জলের মধ্যে কোথায় যাচ্ছ তুমি? তাড়াতাড়ি ঘরে এসো, না হলে মাথায় বাজ পড়বে কিন্তু। কথাটা মুখে থাকতেই কলা বাগানের মধ্যে একটা কান ফাটানো শব্দে বাজ পড়ল। কালু ভয়ে চমকে ওঠে, সাথে সাথেই সে চিৎকার করে বলে ওঠে, ও গিন্নি, তুমি ঠিক আছো তো? আর বাইরে না থেকে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো। কি হলো তোমার? এই ঝড় ঝড়ের মধ্যে এত চিৎকার চেঁচামেচি করছো কেন? কাকে ডাকছো? কণ্ঠস্বরটা কানে যেতেই কালু ঘোষ পাশ ফিরে তাকায়, দেখে যে তার গিন্নি ঘরের পাল্লা ধরে দাঁড়িয়ে আছে। তাকে দেখেই বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে কালু ঘোষের। সব কিছু এলোমেলো হয়ে যেতে থাকে। তার গিন্নি যদি এখানে থাকে তাহলে একটু আগে যাকে দেখলো কলা বাগানের মধ্যে যেতে, সে কে? তার মানে কি কেউ তার কলা বাগানে কলা চুরি করতে এসেছিল? কথাটা ভেবেই তৎক্ষণাৎ সে উঠে বসে, নিজের মনেই বিড়বিড় করে বলে, দেখাচ্ছি তোর কলা চুরি, দাঁড়া। ঝড় জলেও দেখছি চড়ে বাঘ মানছে না। কালু ঘোষ নিজেকে সামলে নেয়। সে তার গিন্নিকে বলে, লণ্ঠনটা দাও তো, আমি একটু কলা বাগান থেকে ঘুরে আসি। মনে হলো কেউ যেন কলা চুরি করতে ঢুকেছে। দেখি দেখি এই দুর্যোগের মধ্যেও কার কলিজায় এত সাহস যে আমার বাগানে চুরি করতে এসেছে। না মানে এখন না গেলে কি হতো নি? এই দুর্যোগের মধ্যে যদি তোমার কিছু হয়? এই একদম ব্যাগরা দিবি না। কাউকে এমনি এমনি কেন দিতে যাবে রে? আমাকে কে দেয় শুনি? কথাটা বলে প্রায় এক প্রকার লণ্ঠনটা হাত থেকে ছিনিয়ে নিয়ে কালু ঘোষ সেই ঝড়ের মধ্যে কলা বাগানের দিকে এগিয়ে যায়। কালু ঘোষের গিন্নি সজল নয়নে তাকিয়ে থাকে তার ওই সামনের বাগানের দিকে। প্রায় আধ ঘন্টা হয়ে যায়, তবু তার কোনো খোঁজ খবর নেই। তার গিন্নি চিন্তায় চোখে অন্ধকার দেখছে এদিকে। কি করবে বুঝে উঠতে পারছে না। কোথায় গেল, কি করছে, এইসব সাত পাঁচ সমানে ভেবে চলেছে। ঠিক সেই মুহূর্তেই একটা গগন বিদারক চিৎকারের শব্দ ভেসে আসে ওই কলা বাগানের মধ্যে থেকে। কালু ঘোষের গিন্নি হঠাৎ এমন একটা চিৎকারের শব্দ শুনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবুও সে এক মুহূর্ত অপেক্ষা করে না, আর একটা লণ্ঠন হাতে নিয়ে সঙ্গে সঙ্গে কলা বাগানের মধ্যে দৌড়ে যায়। শোঁ শোঁ করে ঝোড়ো বাতাস বইছে, কলা গাছ ভেঙে চারপাশে পড়ে আছে। তবে কলা বাগানের মধ্যে এসে সে কাউকে কোথাও দেখতে পায় না। তাই সে চিৎকার করে ডাক দেয়, ওগো, কোথায় তুমি? আমার কথা শুনতে পাচ্ছ? এক মুহূর্ত ডাকাডাকি করে সে কোনো জবাব পায় না। ভয়ে দুশ্চিন্তায় সে এদিক সেদিক খুঁজতে থাকে।
হঠাৎ পূর্ব দিক থেকে গোঙানির মতো একটা শব্দ ভেসে আসে। শব্দটা কানে যেতেই সে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারে না। আশঙ্কা, ভয়, দুশ্চিন্তা নিয়ে সামনে এগিয়ে যায়। সামনে এসে দেখে যে বাগানের মধ্যে তার নিভে যাওয়া লণ্ঠনটা পড়ে আছে, আর তার কাছাকাছি কোথাও থেকে একটা ওই গোঙানির শব্দটাও ভেসে আসছে। কালু ঘোষের গিন্নি শব্দটা অনুসরণ করে ডান পাশে তাকায়, আর সে যে দৃশ্য দেখতে পায় তাতে তার মুখ দিয়ে এক করুণ আর্তনাদ বেরিয়ে আসে। ভয়ে তার চোখের মণিগুলো বড় বড় হয়ে যায়। সে দেখে কেউ তার স্বামীকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখেছে, আর তার দুটো চোখকে টেনে উপড়ে নিয়েছে। সে অন্ধকারে অন্ধের মতো হাত বাড়িয়ে সেই চোখই যেন খোঁজার চেষ্টা করছে, আর তারই মুখ দিয়ে ওই তীব্র ব্যথার আর্তনাদটা বেরিয়ে আসছে। সেই দৃশ্য দেখে কালু ঘোষের নিম্নি চিৎকার করে কেঁদে ওঠে। ও মা গো, কে তোমার এই হাল করলো গো? এমন সময় সামনে নিম গাছ থেকে একটা কর্কশ হাসির শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ঝড়ের মধ্যে শব্দটা এতটা বীভৎস শোনাচ্ছে যে যে কোনো কারোর হৃৎপিণ্ড ভয়ে জমে যাবে। কালু ঘোষের গিন্নি হাসিটা শুনতেই তার সারা শরীর পাথর হয়ে যায়। ভয় এক বিন্দু নড়ার ক্ষমতাও সে পায় না। আস্তে আস্তে সে চোখ তুলে সামনে নিম গাছটার দিকে তাকায়, আর লণ্ঠনের মৃদু আলোতে সে যা দর্শন করে তাতে তার গলা শুকিয়ে যায়। সে দেখে সামনে নিম গাছে উল্টো হয়ে ঝুলে আছে একটা মেয়ে মানুষ। তার চুল গাছ থেকে মাটিতে এসে পড়েছে। সে উল্টো হয়ে ঝুলে মাটি থেকে কুড়িয়ে কুড়িয়ে কিছু খাচ্ছে আর শব্দ করে হাসছে। তার দাঁতগুলো বাবলা কাটার মতো ঝুঁঝালো। এই দৃশ্য দেখে সে কিছু বলতে পারে না, কিন্তু তার আগেই সামনের ওই রাক্ষসী ঝাঁপ দিয়ে মাটিতে নেমে এক পা করে এগিয়ে আসে সামনে। কালু ঘোষের গিন্নি যে সেখান থেকে পালাবে তার মধ্যে বোধহয় সেই বোধ বা শক্তি তার কোনোটাই কিছু অবশিষ্ট থাকে না। আর হঠাৎ করে ওই রাক্ষসী চোখের পলকে ঝাঁপিয়ে পড়ে কালু ঘোষের গিন্নির ওপরে। তাকে এক হাত দিয়ে তুলে শূন্যে নিয়ে বলে, শেষ করে দেব তোদের, তোদের সবাইকে শেষ করে দেব। কেউ বাঁচবি না, কেউ না, কেউ বাঁচবি না। বলার সাথে সাথেই ওই রাক্ষসী কালু ঘোষের গিন্নিকে মাটির মধ্যে পুঁতে ফেলে। শুধুমাত্র তার মাথাটা বাইরে বেরিয়ে থাকে। তার শরীরের হাড় পাঁজর সব ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। ব্যথায় যন্ত্রণায় কুঁকড়ে যায় সে, আর চিৎকার করে কাঁদতে থাকে। সেই রাতের পরে গ্রামের মধ্যে বিপ্লব, পল্টন ও অনুজ সহ আরো 4-5 জনকে শিকার করে সেই রাক্ষসী। যেন সারা গ্রামে সে সেবার মৃত্যু খেলায় মেতে উঠেছিল। কি বলবো বিপিন তোমাকে, তোমাকে কথাটা বলছি তাও দেখো আমার সারা শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছে। এই রাক্ষসী আজ রাতেও ঘুরে বেড়াচ্ছে। তাকেই তুমি পথে দেখেছিলে। আমি বাড়ির পাশের অশ্বত্থ গাছে তাকে দেখলাম কিছুক্ষণ আগে। জানো, দীননাথ চাটুর্যের মুখে পুরো কথাটা শুনে বিপিনের নেত্র দুগুণ বড় হয়ে যায়। সে নিজেও ওই বিভৎস বিভীষিকার দর্শন করেছে। পুরো গল্পটা শোনার সময় তার মনে হচ্ছিল চোখের সামনে সেই দৃশ্য তার সামনে বায়োস্কোপের মতন প্রতিফলিত হচ্ছে। সে ঢোক গিলে বলে,
মোড়ল মশাই, ওই রাক্ষসীটা এই গ্রামের প্রতি এত রুষ্ট কেন? কিসের রাগ তার এই গ্রামের মানুষের ওপরে? হ্যাঁ, আর ও কে? কেনই বা ওর এমন পরিণতি? দীননাথ চাটুর্যে চুপ করে কিছুক্ষণ ভাবে। কি বলবে তা বুঝে উঠতে পারে না। তার অতীত যে মোটের ওপর সুখকর নয়। সে কিছুক্ষণ ভেবে নিয়ে বলে, ওই রাক্ষসীর ইতিহাস খুব মর্মাহত। বহু কষ্ট লাঞ্ছনা সে সহ্য করেছে জীবিত অবস্থায়, আর তার জন্যই সে মরেও শান্তি পায়নি যেন। কি সেই ইতিহাস? কথাটা শেষ করতে পারে না বিপিন। তার আগে দরজায় কেউ ধাক্কা দিয়ে ডাকতে থাকে, মোড়ল মশাই, ও মোড়ল মশাই, তাড়াতাড়ি দরজা খুলুন, ও আসছে, সবাইকে শেষ করে দেবে। মোড়ল মশাই, দরজা খুলুন। কথাটা শেষ করার আগে দরজা খুলে দেয় দীননাথ চাটুর্যে। দেখে দরজার বাইরে ভিজে কাঁদা কাঁদা হয়ে দাঁড়িয়ে আছে রবিন। রবিন থানার কাজ করে। বড়বাবু রান্না বান্না, দেখাশোনা, এই সমস্ত কাজ করে দেয় আর কি। তবে এই দুর্যোগের মধ্যে তার হঠাৎ আগমনের কারণ কি সেটাই বুঝতে পারে না। আর সে কি বলতে গিয়ে থেমে গেল একটা। আগে 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 তুই ভেতরে আয়, ভেতরে আয়, এই গাটা মোচ তো। বল, কি হয়েছে তোর? রবিন হাঁপাতে হাঁপাতে ভেজা পায়ে ঘরে ঢোকে। বিপিনের দিকে একবার দৃষ্টিপাত করে সে গামছা দিয়ে নিজের মাথা মুছতে থাকে। মোড়ল মশাই এক গ্লাস জল এগিয়ে দিতেই রবিন সেটা চোখের পলকে গলার্ধ গরম করে। দীননাথ চাটুর্যে এবার বলে, কি হয়েছে রবিন? এই সবটা খুলে বলতো আগে। রবিন বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে। কিছু সময় ভাবতেই তার চোখে মুখে ভয় আতঙ্ক ফুটে ওঠে। কোনো কিছু না ভেবেই এক নাগাড়ে বলতে শুরু করে, ঝড় শুরুর পরপরই আমি রান্না শেষ করে বড়বাবুকে খেতে ডাকি। বাবু, খেতে আসেন, রান্না হয়ে গেছে। বড়বাবু মোমবাতির আলোয় টেবিলে বসে কি একটা কাজ করছিল। আমার ডাক শুনেও তিনি কোনো জবাব দেন না। আমি তখন ভাবি উনি হয়তো কাজ করছেন, তাই আর বিরক্ত করা ঠিক হবে না। তাই সামনে এসে একটা ফাঁকা জায়গায় বসি। জানালা দিয়ে বাইরের ঝড় বৃষ্টি দেখছি। এমন সময় হঠাৎ করে বাইরে থেকে একটা চিৎকার ভেসে আসে। সাথে 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 কেউ মিলি গলায় বলছে, কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, ও আমাকে মেরে ফেলবে, বাঁচাও। কথাটা শুনেই বড়বাবুর সাথে সাথে দাঁড়িয়ে যায়। কে বিপদে পড়ে এমন চিৎকার করছে তাই সে ভাবতে থাকে। কিছুক্ষণ পর আমারে কয়, রবি, তুই এখানে থাক, বুঝলি? আমি বাইরেটা দেখে আসি কি হচ্ছে। বাবু, বাবু, এই ঝড় জলের মধ্যে আপনি বাইরে যাবেন না। দেখতে পাচ্ছেন কেমন বাওলা বাতাস হচ্ছে। এর মধ্যে কেউ বাইরে আসবে না, আর ওইভাবে তো চিৎকার কেউ করবেই না। রবি, আমার কাজ হচ্ছে মানুষের দেখাশোনা করা, তাদের নিরাপত্তা দেওয়া। এবার আমার সামনে যদি কেউ বিপদে পড়ে সাহায্য চায়, আমি তা কি বসে বসে দেখতে পারি? তুই বল। আমি কোনো কথা বলতে পারি না। বড়বাবু কথাটা বলে 2 ব্যাটারি টর্চটা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে যান। আমি জানলা দিয়ে বড়বাবুর যাওয়া দেখি। তিনি চোখের আড়াল হতেই আমি অদ্ভুত একটা দৃশ্য দেখতে পাই। দেখি যে একটা সাদা শাড়ি পরা মেয়ে মানুষ চুল খুলে এই ঝড় জলের মধ্যে বড়বাবুর পেছনে পেছনে যাচ্ছে। ব্যাপারটা দেখে আমি একটু চিন্তায় পড়ে যাই। আমি আর এক মুহূর্ত না ভেবে ঘর থেকে বের হয়ে বড়বাবুকে ডাকতে ডাকতে বের হয়ে যাই।
বড়বাবু কোথায় আপনি? ও বড়বাবু, আমার কথা কি শুনতে পাচ্ছেন? বড়বাবু! আমার কথার কোনো জবাব ভেসে আসে না। কিছু দূর আসতেই দেখতে পাই রাস্তার মধ্যে বড়বাবুর সেই টর্চটা পড়ে আছে। সেটা দেখে আমি অবাক হয়ে যাই। এক অজানা ভয়ে বুকটা আমার কেঁপে ওঠে। আমি চিৎকার করে বড়বাবুকে ডাকি, ও বাবু, কোথায় আপনি? আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তবে সাড়া দিন। ও বড়বাবু! কোনো শব্দ আসে না। বড়বাবু আমার কথায় সাড়া দেন না। তবে তবে তার পরিবর্তে হঠাৎ হঠাৎ ফুপিয়ে ওঠা কান্নার শব্দ আমার কানে ভেসে আসে। শব্দটা অনুসরণ করে আমি টর্চের আলোটা সামনে ফেলি, আর যে দৃশ্য দেখতে পাই তাতেই আমি হতভম্ব হয়ে যাই। চোখের সামনে ঝাপসা হয়ে আসে সব কিছু। তবুও দেখি সামনের খেজুর গাছের ওপরে পা বাঁধিয়ে উল্টো হয়ে ঝুলে আছে সাদা শাড়ি পরা একটা কুৎসিত মেয়ে মানুষ। মুখটা কালো, চুল গাছের গোড়ায় এসে পড়েছে, আর সেই চুলে জড়িয়ে উল্টো হয়ে ঝুলছে বড়বাবু। তার মুখ দিয়ে কল কল করে রক্ত বের হচ্ছে, আর জল থেকে তোলা মাছের মতো বড়বাবু হামি খাচ্ছেন। চোখ উল্টে সাদা বড়ি বাইরে বেরিয়ে আছে, হাত দিয়ে চুল চালানোর চেষ্টা করছেন, তবু পারছেন না। আমি বড়বাবুকে বাঁচাতে সামনে এগিয়ে যাব, তার আগেই সামনে থেকে ওই রাক্ষসী ডাইনি শব্দ করে হেসে ওঠে, সরসর করে গাছ থেকে নেমে আসতে থাকে। এই দেখে আমি আর এক মুহূর্ত সেখানে দাঁড়াই না, নিজের প্রাণ বাঁচাতে দৌড়ে আপনার বাড়ির দিকে চলে আসি আমি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বড় বাবু আছে, বড় বাবু আছে, ওকে শেষ করে ফেলেছে, আমার পিছু নিয়েছে, আমাকেও শেষ করবে, আমাকেও শেষ করবে। সামনে যে দুজন বসে রবিনের কথা শুনছিল তাদের ভয়ে মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। দীননাথ চাটুর্যে ভয় জড়ানো গলায় বলে, কি বলছিস এসব? বড়বাবুকেও ওই রাক্ষসী মেরে ফেললো? এবার যে ওর কি হয়েছে সেটা ওই জানে। ভগবান, আর কত মানুষকে হত্যা করবে? রবিন কোনো কথার জবাব দেয় না। সে ঠাঁই হতভম্বের ন্যায় বসে থাকে। বিপিনের ঠোঁট বার করে কেঁপে ওঠে। তারপর সে বলে, মোড়লমশাই, আমাকে বলুন এর রহস্য কি? এই রাক্ষসী কে? সে কেন এমন করছে? আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন তখন? দয়া করে সবটা বলুন মোড়লমশাই। দীননাথ চাটুর্যে একটা দীর্ঘশ্বাস ছেড়ে তারপর গম্ভীর স্বরে বলে, এর ইতিহাসও খুব একটা ভালো নয় জানো। জীবন্ত অবস্থায় সে বাচ্চাদের ধরে ধরে কাঁচা খেত, তারপর তো ধরাও খেয়ে যায়। আচ্ছা দাঁড়াও, একটু ভেবে নিয়ে সম্পূর্ণ ঘটনাটা একসাথেই বলছি। কথাটা বলে দীননাথ চাটুর্যে কিছুক্ষণ চুপ করে ভাবে। রবিন আর বিপিন পাশাপাশি বসে থাকে, তবে কেউ কাউকে ফিরেও দেখছে না। মোড়ল মশাই বলতে শুরু করল, শোনো, ঘটনাটা আজ থেকে বেশ কয়েক বছর আগের। আমাদের এই গ্রামে বাস করত দয়াল রাম। তারই এক মেয়ে ছিল অতসী। অতসী জন্মের পরপরই তার মা মারা গিয়েছিল। দয়াল রাম একা হাতে তার মেয়েটাকে মানুষ করেছে।
তবে বাপের আদর ভালোবাসাতে মেয়েটা বেড়ে উঠলেও তার স্বভাব চরিত্রর কোনো কালেই কিন্তু সাধারণ মেয়ে মানুষের মতো ছিল না। অতসীর যখন 18 বছর বয়স হয় তাকে দেখতে একটা ছোটখাটো হাতির মতো লাগতো জানো। মুখের উপরে দাঁত কপাটি সব সময় বাইরে বেরিয়ে থাকতো। একবার তাকে দেখলে ভয়ে আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাওয়ার উপক্রম হতো। তবে তার শরীরে অতিরিক্ত মেদ নয়, তার শরীরের গঠনটাই ছিল দানবের মতো। আর খাবার যখন খেত তখন একবারে 2-3 জনের খাবার একাই সে খেয়ে নিতে পারতো জানো। দয়াল রামের অভাবের সংসার, মেয়েকে কখনো পেট ভরে খেতে দিতে পারত না। অতসী মাঠে ঘাটে এমনকি লোকের বাড়িতে কাজও করে দিত। সেখান থেকেই তারা যে ফ্যান ভাত দিত তাই খেয়ে কোনো রকমে তার দিন কেটে যাচ্ছিল। এর মধ্যে একদিন ওই দিনুজের মেয়ে সরলা তার মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসেছে। ওর মেয়েটার বয়স তখন ওই 7 মাস হবে। দেখতে বেশ সুস্থ সবল, যেন সব সময় হেসে খেলে খেলাধুলা করত। সরলা একদিন দুপুরে বারান্দায় ওর ওই বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে রেখেছিল। অতসীও সেই বাড়িতে সেই সময় কাজ করছিল। কিন্তু কোনো একটা ফাঁকে সে বাচ্চাটার কাছে এসে বাচ্চাটার সাথে খেলা করছিল, সেটা কিন্তু কেউ খেয়াল করেনি। হঠাৎ করেই সরলা ঘরের মধ্যে প্রবেশ করে আর সামনে এসে দেখে যে ওই অতসী ওর বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছে। এটা দেখা মাত্রই সরলা ভয়ে চিৎকার করে ওঠে, এই এই এইটাই নে, তুই তুই আমার বাচ্চাকে নিয়ে কি করছিস? ছাড় ছাড় বলছে। এই কি কোথাও আছো? কে কোথাও আছো গো? দেখো কি হচ্ছে এখানে, এদিকে এসো। রাক্ষসী আমার মেয়েটাকে খেয়ে ফেলবে গো, খেয়ে ফেলবে। হঠাৎ এমন চিৎকারে ভয় পেয়ে যায় অতসী। সে সামনে তাকাতেই দেখে সরলা দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে রাগ হিংস্রতার এক অভিব্যক্তি, যেন সে বাচ্চাটাকে আদর করতে গিয়ে অনেক বড় অন্যায় করে ফেলেছে। সরলা চিৎকারে বাইরে থেকে আরো বেশ কয়েকজন লোক ঘরের মধ্যে দৌড়ে আসে। তারা আসতে না আসতেই অতসী বাচ্চাটাকে কোল থেকে নিচে নামিয়ে রেখে দেয়। সে অদ্ভুত চোখে বাচ্চাটাকে দেখতে থাকে। সরলা এগিয়ে আসে আর অতসীকে সপাটে এক চড় মেরে নিজের বাচ্চাকে নিজের কোলে তুলে নেয়। সাথে সাথে সেই বাড়ির সবাই মিলে অতসীকে যা নয় তাই করে ভালো মন্দ সব বলতে থাকে। এমনকি তারা ওই বাড়ির কাছ থেকেও তাকে তাড়িয়ে দেয়। এই ঘটনায় অতসী কষ্ট পেয়ে কাঁদতে কাঁদতে চলে যায় সেখান থেকে। সারা গ্রামে অতসীর নামে কুকথা ছড়িয়ে যায়। এরপর থেকে অতসীকে কেউ আর কাজে ডাকে না। ওর বাপকেও কেউ জমিতে কাজ দিত না। সবাই বলতো অতসীকে ওই গ্রাম থেকে না তাড়ালে একদিন তারা ওকে সত্যি সত্যি মেরে ফেলবে। এদিকে অতসী খিদের তাড়নায় পাগলের মতো ছুটে বেড়াত। এর বাড়ি যায় ওর বাড়ি যায়, খাবার চায়, কিন্তু কেউ ওকে কোনো খাবার দিত না। কাজ দেয়া তো দূরের কথা, উল্টে ওকে দেখা মাত্রই দূর দূর করে তাড়িয়ে দিত। এইভাবে কেটে যায় 3 দিনেক। এই 3 দিনে অতসী জল ছাড়া কোনো কিছুই আর খেতে পায়নি। ওর বাপটাও বিছানা ধরেছে, সেও না খেয়ে আছে। অতসী আর খিদের জ্বালা সহ্য করতে না পেরে রাত্রিবেলায় অন্যের বাড়িতে চাল ডাল চুরি করতে থাকে। প্রথম দিকে ধরা না পড়লেও দিন 5 মধ্যে সে ধরা পড়ে যায় এবং গ্রামের লোকের হাতে বেধড়ক মারও খায়। কিন্তু তার খিদে যে নিবৃত্ত হয় না। সেই দিন রাতে সে যে কুকীর্তি ঘটায় তা শুনলে তোমাদের ভয় করবে আর সাথে ঘেন্নাও করবে। সেদিন প্রায় মধ্যরাত, আকাশে কোনো চাঁদ নেই, ঘুটঘুটে অন্ধকার। সরলা তার বাচ্চাটাকে নিয়ে বাইরের মাটির ঘরে শুয়ে আছে। ঘুমের ঘোরে হঠাৎ করেই তার কানে সজোরে শিয়ালের চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে, আর তার সাথে পাল্লা দিয়ে চলে কুকুরের চিৎকার। সরলার ঘুমের মধ্যে মনে হয় কেউ যেন তার ঘরের মধ্যে হাঁটছে। একটা
একটা মৃদু পায়ের শব্দ তার কানে যাচ্ছে। তবে তার শরীরটা ক্লান্ত থাকায় সে চোখ খোলে না, ঘুমিয়েই থাকে। অতসী সেই সুযোগে ওই বাচ্চাটাকে চুরি করে নিঃশব্দে বাড়ির বাইরে বেরিয়ে আসে এবং দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। সেই রাতটা পার হয়, কিন্তু সকালবেলায় ঘুম ভাঙতেই সরলা যা দৃশ্য দেখতে পায় তাতে সে সেখানেই ভয়ে জমে যায়। তার পাশে তার বাচ্চাটা নেই। সারা বাড়িতে তখন হুলুস তুলুস কাণ্ড পড়ে যায়। সবাই মিলে ওই বাচ্চাটাকে খুঁজতে থাকে। এদিক সেদিক অনেক খুঁজেও কিন্তু তারা বাচ্চাটাকে খুঁজে পায় না। সেই মুহূর্তে গ্রামে বাইরের একজন এসে বলে জঙ্গলের মধ্যে নাকি একটা হাত খাওয়া বাচ্চার শরীর পাওয়া গিয়েছে। কথাটা শুনেই তারা সেই মুহূর্তেই দৌড়ে যায় জঙ্গলের মধ্যে। গিয়ে দেখে সত্যি সত্যি একটা শিশুর হাত খাওয়া লাশ জঙ্গলের মধ্যে পড়ে আছে। কেউ মাথার দিকটা খেয়ে নিয়েছে আর বাকি শরীরটা সেখানেই ফেলে রেখে দিয়েছে। সবাই চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু তারা ঘুণাক্ষরেও বুঝতে পারে না যে এটা অতসীরই কাজ। এরপর থেকে অতসী নির্দ্বিধায় তার শিকার করতে থাকে। লোকের বাড়ি থেকে চাল ডালের সাথে সাথে ছোট বড় বাচ্চাও সুযোগ বুঝে চুরি করে নিয়ে চলে যেত। তবে পুরো বাচ্চাটা সে খেত না, শরীরটা কেটে ছিঁড়ে অর্ধেক করে দিত আর বাকি অংশটা ওই জঙ্গলের মধ্যে ফেলে রাখত, যাতে সবাই মনে করে এটা শিয়ালের কাজ। কিন্তু তার এই ক্রিয়া বেশি দিন চলে না। এই ঘটনার মধ্যেই গ্রামের একজন দেখে অতসী কারোর ঘরের মধ্যে ঢুকছে আর সেখান থেকে চাল ডাল আর একটা এই বছর পাঁচেকের বাচ্চা নিয়ে বের হয়ে যাচ্ছে। তাকে নিয়ে সে জঙ্গলের মধ্যে ঢুকছে এবং নিজের হাতে 2 টুকরো করে ছিঁড়ে 1 টুকরো খেয়ে আর অন্য টুকরো সেখানেই ফেলে দিয়ে যাচ্ছে। লোকটা এই দৃশ্যটা দেখে গ্রামের সবাইকে খবর দেয়। সবাইকে বলে দেয় যে অতসী বাচ্চা চুরি করে তাকে হত্যা করছে এবং অর্ধেকাংশ তাদের খেয়েও নিচ্ছে। কথাটা শোনা মাত্রই গ্রামের সবাই মিলে অতসী আর ওর বাবাকে ধরে নিয়ে আসে। অতসীকে সবাই রাক্ষসী ভেবে আগুনে পুড়িয়ে দিতে চায়, কিন্তু অতসী চিৎকার করে তার ওই সাজানো মিথ্যে কথাগুলো বলতে থাকে। না 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 না, আমি কিচ্ছু করিনি। আমি খিদেতে মরে যাবো, তবু শিশুকে কেন আমি কি রাক্ষসী? হ্যাঁ, এটা ঠিক যে আমি তোমাদের ঘর থেকে চাল ডাল চুরি করেছি, কিন্তু কোনো বাচ্চা, আমি কোনো বাচ্চা চুরি করিনি, খাইনি, আমি কোনো বাচ্চাকে আমি খাইনি। কিন্তু অতসীর কথা কেউ শোনে না। গ্রামের সবাই সভা ডাকে, আমি নিজেও যাই সেখানে, তাদের সালিশ বিচার করে আসি। তবে বিচারে তাদের হত্যার রায় না দিয়ে আমি অন্য রায় দিই। অতসী ও তার বাবাকে টাক করে মাথায় ঘোল ঢেলে মুখে কালি মাখিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হবে। তবে ওরা না আমার কথা শুনতে রাজি হয় না। তারা অতসী আর ওর বাপকে পুড়িয়ে মারার জন্য একবারে তৈরি হয়ে থাকে। কিন্তু আমি অনেক বুঝিয়ে সুজিয়ে তবে ওদেরকে রুখতে পারি। দুজনকে টাক মাথা করে এই গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়। অতসী আর ওর বাপ কোনো বাধা অবশ্য দেয় না, রায় মেনে নিয়ে তারা গ্রাম ছেড়ে চলে যেতে রাজি হয়। তবে যেন তার 2 দিন পর গ্রামের মাঠের মধ্যে একটা ওই অশ্বত্থ গাছের নিচে অতসী ও তার বাবা দয়ালরামের মৃত শরীর পাওয়া যায়। তবে তারা কিভাবে মারা যায় সেটা না আজও রহস্য রয়ে গেল। তবে তারপর থেকে যে অমাবস্যার রাতে এমন ভয়ঙ্কর ঝড় বৃষ্টি হয়,
সেই রাতেই অতসী রাক্ষসী আবার ফিরে আসে, মানুষ খেয়ে যায়। পুরো কথাটা শুনে বিপিনের চোখ বড় বড় হয়ে যায়। সে এমন কিছু বিশ্বাস করতে পারছে না। মানুষ যে এত হিংস্র ভয়ঙ্করী হতে পারে সেটা তার কল্পনার বাইরে। সে অবাক হয়ে বলে, হ্যাঁ, আদেও কি এসব সম্ভব? একটা মানুষ একটা বাচ্চাকে কোনোদিন খেতে পারে? রাক্ষসীরা সব পারে। খিদের তাড়নায় তারা পাগল হয়ে যায়। বাচ্চা, বুড়ো, জোয়ান সবাইকে খেতে পারে। দীননাথ চাটুর্যে কথাটা বলতে সামনে থেকে পুরুষ ও নারী মিশ্রিত কণ্ঠে রবিন বলে ওঠে, মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে। অতসী কাউকে মারিনি, কাউকে মারিনি অতসী। তোরা তোরা আমাকে আর আমার বাবাকে মেরেছিস। ছাড়বো না, তোদেরকেও আমি ছাড়বো না, একদম শেষ করে দেব। হঠাৎ এমন কথা শুনে দীননাথ চাটুর্যে ও বিপিন ভয়ে আতঙ্কে সেখানেই জমে যায়। এমন কণ্ঠস্বরে রবিন এভাবে কি করে কথা বলছে তা তারা বুঝতে পারে না। ভয়ে হতভম্ব হয়ে যায়। তারা অবাক হয়ে রবিনের দিকে তাকায়, আর তাকাতেই যে দৃশ্য তারা দেখতে পারে তাতেই তাদের দুজনের গলা শুকিয়ে যায়। ভয়ে চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। ঠিকভাবে শ্বাস নেবে সেটাও পারছে না। তবুও তারা দেখছে রবিনের শরীরে হাত, পা, চোখ, কান, নাক, মুখ সবকিছুই একটু একটু করে পরিবর্তন হয়ে যাচ্ছে। চোখের পলকে তারা দেখে রবিনের জায়গায় এখন সাদা শাড়ি পরা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। তার শরীর বিশাল আকৃতির, হাত পায়ের বড় বড় নখ, মুখের মাংস পচে পচে নিচে পড়ছে মাটিতে। এই দৃশ্য দেখে দীননাথ চাটুর্য ও বিপিন একসাথেই বলে ওঠে, রাক্ষসী চলে এসেছে, এবার আমাদের ছাড়বে না, ছাড়বে না এবার আমাদের। সামনে থেকে রাক্ষসী চিৎকার করে বলে, দীননাথ, সত্যিটা বল দীননাথ, মরার আগে এবার তো অন্তত সত্যি কথাটা বল। তুই আমাদের সাথে কি করেছিলি বল। দীননাথ চাটুর্যে কোনো কথা বলতে পারে না, ভয়ে কাঁপতে থাকে খালি। রাক্ষসী আবার বলে, সেদিন আমি কোনো বাচ্চা খাইনি। এই মোড়লের লোকেরাই বাচ্চাদের চুরি করে, তারপর মোড়ল বাচ্চাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ব্যবসা করে, শহরে মানুষদের কাছে বিক্রি করে চড়া দামে। সবার বাড়ি থেকে বাচ্চা তুলে নিয়ে আসে, তাদের চোখ, কিডনি, মাথা কেটে নেয় আর শরীরটা ফেলে দেয়। আমি একদিন জঙ্গলের মধ্যে গিয়েছিলাম, তখন দেখতে পাই মোড়লের এই কাণ্ডটা। আমি এই ব্যাপারে গ্রামের লোকেদের জানাতে চাই, কিন্তু পারি না। কেউ আমার কথা বিশ্বাস করে না। ব্যাপারটা বেগতিক দেখে মোড়ল আমাকেই উল্টে ভাসিয়ে দেয়। গ্রামের সবার চোখে আমাকে ডাইনি বানিয়ে দেয়। আবার আমার ভুল ছিল এই যে আমি খিদের তাড়নায় মানুষের বাড়িতে চাল ডাল চুরি করতে গিয়েছি, কিন্তু তার শাস্তি এইভাবে তা পাবো কোনোদিনও ভাবতে পারিনি। মোড়ল তার পোষা লোক দিয়ে সমস্ত দোষ আমার দিকে ঘুরিয়ে দিয়েছিল। সবাইকে বিশ্বাস করিয়েছিল আমি নাকি ওই সব বাচ্চাগুলোকে খেয়েছি, তাদের হত্যা করেছি। আর গ্রামের লোকেরাও সেটা বিশ্বাস করে। আমাকে না কাজ করতে দিত না খেতে দিত। আমার বাপটাও অনেক কষ্ট পেত। যখন আমাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, ভেবেছিলাম এবার অন্তত বাঁচলাম, কিন্তু না, ওটাও ছিল মোড়লেরই একটা চাল। সবাই আমাদের গ্রাম থেকে তাড়িয়ে দেওয়ার পর আমরা সেদিন গ্রাম থেকে চলেই যাচ্ছিলাম, এমন সময় মোড়লের দল সহ আরো বেশ কয়েকজন মিলে আমাদের আটক করে তার গোপন কুটিরে নিয়ে যায়। তারপর তারা এক এক করে আমার শরীরটার উপর হামলিয়ে পড়ে। ওই জন্তুগুলো
কোমল শরীরটাকে যৌনতার দগদগে গায়ে ক্ষতবিক্ষত করে দেয়। আর এই কাজে মোড়ল ছাড়াও ছিল তার বিশ্বস্ত কিছু লোক। তারা হলো লক্ষণ মালো, কালু ঘোষ, থানার বড়বাবু এবং মোড়ল সহ আরো অনেকে মিলে আমাকে ভোগ করে। তারা নিজের হাতে আমাকে এবং আমার বাবাকে খুন করেছিল। আমার বাবার কাটা মাথা নিয়ে তারা হাসাহাসি করছিল। এমনকি আমার শরীরের গোপন স্থানগুলো ওরা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল। এরা কেউ মানুষ না, এক একটা শয়তান। আর আজ কেউ এদের বাঁচাতে পারবে না আমার হাত থেকে। তোদের দলের সবাইকে শেষ করেছি আমি। আজ এই মোড়লকে নিজের হাতে শেষ করব। নিজের কুকৃত্যের কথা শুনে দীননাথ চাটুর্যে থ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। এখন সে কি বলতে পারে? তার সামনে তো সাক্ষাৎ তার মৃত্যু দাঁড়িয়ে, তাকে তার পাপের ফল দেওয়ার জন্য। বিপিন পাথরের মূর্তির মতন দাঁড়িয়ে আছেন। মোড়লের এমন ঘৃণ্য কর্মকাণ্ডের কথা ভেবে তার গলা পাকিয়ে ওঠে। যাকে রক্ষক ভেবেছিল সেই এত বড় যে ভক্ষক তা সে ভাবতে পারিনি। সুমনের রাক্ষসী আর এক মুহূর্ত সময় নষ্ট করে না। এক লাফে ঝাঁপিয়ে পড়ে দীননাথ চাটুর্যের বুকের ওপর। তার ধারালো নখ দিয়ে দীননাথ চাটুর্যের বুক চিরে হৃৎপিণ্ড বার করে নিয়ে আসে। রাগে ঘেন্নায় সেগুলো টেনে টেনে ছিঁড়তে থাকে আর শব্দ করে হাসতে থাকে। দীননাথ চাটুর্যে মুখ দিয়ে কোনো কথা বের করতে পারে না। তার পরিবর্তে মুখ দিয়ে রক্ত বমি উপচে পড়ছে তার। ব্যথায় যন্ত্রণায় তার প্রাণ আয়ু একটু একটু করে বেরিয়ে যাচ্ছে। রাক্ষসী দীননাথ চাটুর্যের বুকের ওপর বসে হাড়গোড় ভাঙছে এক এক করে। ঠিক সেই মুহূর্তে তার মাথা পুরো পিছন দিকে ঘুরে বিপিনের দিকে তাকায়। ভয়ঙ্কর ভাবে হেসে ওঠে, কর্কশ কণ্ঠে বলে, যা সবাইকে বলে দে, অত সে রাক্ষসী না। ও কোনো বাচ্চাকে খায়নি। ওদের বাচ্চাকে এই জমিদার খেয়েছে। আর এই দীননাথ চাটুর্যেই হচ্ছে জ্যান্ত রাক্ষস। এই দৃশ্য দেখার পর বিপিন সেখানে জমে গিয়েছিল একেবারে। হঠাৎ কণ্ঠস্বরে তার সারা শরীর কেঁপে ওঠে। ভয়ে বুকের রক্ত শুকিয়ে যায়। সে আর কোনো কথা বলতে পারে না। সে ভয়ে আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে ঝড় বাদলের মধ্যে মোড়লের বাড়ির সদর দরজা খুলে চিৎকার করতে করতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। পরের দিন গ্রামের মধ্যে অনেকগুলো লাশ পাওয়া যায়। একজনকে এক এক রকম করে হত্যা করা হয়েছে। তবে সব থেকে বীভৎস দশা হচ্ছে মোড়ল দীননাথ চাটুর্যের। তার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ছিঁড়ে আলাদা করা। তবে গ্রামের লোক আরো একটা জিনিস লক্ষ্য করে। গ্রামের ডাকপিয়ন বিপিন পাগলের মতন আচরণ করছে। আর সারা গ্রামে চিৎকার করে দৌড়ে দৌড়ে বলছে, অত সে রাক্ষসী না, ও কোনো বাচ্চাকে মারেনি। ওকে যে রাক্ষসী বলবে তাকে ও ছাড়বে না, মেরে ফেলবে। আসল রাক্ষস মোড়ল মশাই। এমন বৃষ্টির দিনে এরকম গা শিউরে ওঠা গল্প শুনে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের আর কী ধরনের গল্প পছন্দ, কী ধরনের গল্প শুনতে আপনারা আগ্রহী, সে সম্পর্কেও সুচিন্তিত মতামত কিন্তু আমাদের অবশ্যই জানাবেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব আপনাদের মনোরঞ্জন করা। আজ তাহলে এতটুকুই। আগামী সপ্তাহে আবার একটি দুর্ধর্ষ গল্প নিয়ে আমরা হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন,
বৃষ্টি উপভোগ করুন আর শুনতে থাকুন।